আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলসের সাপ্তাহিক আয়োজন প্রবাসীর কথা অনুষ্ঠানে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রবাসী বাংলাদেশীদের সাধারণত যুক্ত করে থাকি। আমরা আলোচনা করি প্রবাসী বাংলাদেশীদের বিদেশে অবস্থান, সামাজিক অবস্থান, কাজকর্ম, সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার কথা। তাদের গল্প শোনাবার চেষ্টা করি আমরা মূলত। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশীরা। এরই ধারাবাহিকতায় আজকেও আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন আজকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে জনাব ওমর ফারুক, এইচআর অ্যাডমিন, মারুফ গোল্ডেন রোজ, এসডি এন্ড বিএইচডি। জনাব ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। স্বাগত। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হবেন তানজিমা তাবাসসুম, একজন উদ্যোক্তা মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। তিনি যুক্ত হবেন একটু পরে আমাদের সঙ্গে। আমরা কথা বলতে চাই জনাব ওমর ফারুকের সঙ্গে। জনাব ওমর ফারুক, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো করোনাকালে কেমন ছিলেন, কেমন আছেন? প্রবাসী বাংলাদেশীরা কেমন আছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ চ্যানেল এসকে আমাকে ইনভাইট করার জন্য। আসলে করোনা সংকটকালীন সময় সারা ওয়ার্ল্ডের মানুষেরই খুব কষ্টের একটা সময় গেছে। তো আমরা যারা মালয়েশিয়াতে অবস্থান করছি, আমি 5 বছর আছি। তো আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে এই সময়টাতে। আপনার সুখ-দুঃখ তো আছেই থাকবে। সেক্ষেত্রে অনেক লোক কাজ হারিয়ে ফেলছে। কাজ টোটালি ছিল না। অনেক লোকের ঘরবন্দি হয়েছিল। তো খাওয়ার-দাওয়ারেরও অনেক কষ্ট করছে অনেক লোক। সেক্ষেত্রে আল্লাহর অশেষ কৃপায় আমরা আপনার মারুফ গোল্ডেন রোজ, এসডিএন, বিএসডি আমরা কিছু ই-কমার্স ভিত্তিক কোম্পানির সাথে চুক্তি করেছিলাম। যেটা মালয়েশিয়াতে যারা আছে তারা জানে। এটা হচ্ছে একটা ই-কমার্স কোম্পানি, হচ্ছে অনলাইন ভিত্তিক সেল করতো। এটা খাবার-দাবার থেকে শুরু করে সবকিছুই। তো শপি এটার নাম, এবং অনলাইন ভিত্তিক অর্ডার গুলো ডেলিভারি করে একটা অনলাইন কোম্পানি জেএনটি এক্সপ্রেস। তো এছাড়াও আমাদের সাথে চুক্তি আছে আগে থেকেই একটা বড় শপিং মল কোম্পানি, যেটা মাইডিন মোহাম্মদ হোল্ডিংস। এটা মালয়েশিয়ার যারা আছে তারা জানে। তো এরকম বেশ কিছু কোম্পানির সাথে চুক্তি আছে বিধায় আমরা এই করোনা সংকটকালীন সময়ে বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তান আমাদের সহবাসী অনেককে কাজ দেওয়ার চেষ্টা করেছি, এবং বাংলাদেশি বিশেষ করে যারা অন্য কোম্পানির ভিসা আছে তাদেরকেও আমরা ওই সময়টাতে ডাক দিয়েছিলাম, এবং আমাদের কোম্পানির আওতায় আমরা কাজ দিয়েছিলাম। তো জনাব ওমর ফারুক, আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে। আমি একটুখানি জানতে চাই, করোনা পরিস্থিতি কেমন মালয়েশিয়া এই মুহূর্তে? এই মুহূর্তে আসলে শিথিল আছে। আর যেটা এই দেশের গভর্নমেন্ট যেটা কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্ট করেছে যে আহ, নতুন করে আর লকডাউন দিবে না। এটা হচ্ছে সুখবর আর কি। আচ্ছা, যারা কাজকর্ম হারিয়েছেন করোনাকালে, তাদের এখন কি অবস্থা? তারা নতুন করে কোনো কাজের সন্ধান পেয়েছেন কিনা? এখন কি অবস্থা তাদের? এটা সুখবর হচ্ছে এটা যে এখন আবার ব্যাক করতেছে, কোম্পানিরা ডাকতেছে। সবকিছু ওপেন হয়ে গেছে কিছুদিন আগে। তো মোটামুটি যারা কাজ হারিয়েছে এখন আস্তে আস্তে কোম্পানি ডাকতেছে, যার যার কোম্পানিতে তারা ফিরে যাচ্ছে, কাজ শুরু হয়েছে। ধন্যবাদ জনাব ওমর ফারুক। আচ্ছা, যারা সংকটে পড়েছে তাদের জন্য আমাদের বাংলাদেশ দূতাবাস কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? ওখানকার বাঙালি কমিউনিটি কোনো ভূমিকা রেখেছিল কিনা? যার যার অ্যাঙ্গেল থেকে কিছু কিছু করেছে তো অবশ্যই। বাংলাদেশ হাই কমিশন সবসময় অনলাইন ভিত্তিক যেই সাপোর্টটা ওটা দিয়ে গেছে যতটুকু পারছে আর কি। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন জনাব তানজিমা তাবাসসুম। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তানজিমা তাবাসসুম যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। তিনি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। তানজিমা তাবাসসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম। আসসালামু আলাইকুম সাথে সবাইকে। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন ধন্যবাদ আপনি? আপনাকে আজকে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, করোনাকালীন দুর্যোগ আমরা কাটিয়েছি। কেমন ছিলেন করোনাকালে? এখন কেমন আছেন? আমাদের প্রবাসী বাংলাদেশীরা কেমন আছে? কেমন দেখছেন? আসলে করোনা যে টাইমটা ছিল ওইটাতে তো সবাই খারাপ ছিল। আর আমি তো আমার অবস্থা খুবই খারাপ ছিল যেহেতু আমি বিজনেস করি এখানে। আমি ফ্ল্যাটের বিজনেস করি মূলত।
ওই সময় হচ্ছে আমার প্রচুর লসও বহন করতে হচ্ছে, নিজেও আমি অসুস্থ হয়ে গেছিলাম, এরকম হচ্ছিল আর কি। তো আমি হেল্পও করছি অনেকদের, যেমন অনেকের কাজ ছিল না, তারপর থাকার জায়গা ছিল না, তখন আমি নিজে পার্সোনালি আমি অনেককে হেল্প করেছি, যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, যাদেরকে আমি চিনি না চিনি তাদেরকেও। আচ্ছা, আপনার কার্যক্রম সম্পর্কে জানতে চাইবো। কি নিয়ে কাজ করছেন এই মুহূর্তে, আসলে বিস্তারিত একটু জানতে চাই আপনার কাছে। আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আপনি কি নিয়ে কানে কাজ করছেন? আমরা আপনাকে একজন উদ্যোক্তা হিসেবে জানি। আপনার কার্যক্রম সম্পর্কে জানতে চাই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাবেন যদি একটু। আসলে উদ্যোক্তা বলতে আমি নিজে নিজের বিজনেস করি আর কি। আর নরমালি যেমন কারো হেল্প লাগলো সেটা আমি পার্সোনালি করি, যেমন কেউ প্রবলেমে পড়ে বাংলাদেশি যারা আমাদেরকে চিনি। আর তারপর হচ্ছে মারুফ গোল্ডেন রোজের সাথেও আমি জড়িত আছি। আপনি তো জানেন এই কোম্পানি কাজের ব্যবস্থা করে, যাদের জব নেই আর কি। তো আমিও হেল্প করি আর কি, সবাইকে জব পাওয়াই দিতে। তো এটা আমি, ওই ভাইয়া আছে যেটা কোম্পানির এমডি, মনিরুজ্জামান, তো পার্সোনালি আমি ওনাকে চিনি বড় ভাইয়ের মতো। তো অনেকের কাজ টাজ এগুলি, যেগুলি প্রবলেম আছে, কাজের প্রবলেম, অনেকের উনি আবার অনেক খাবারেরও করেছিল, অ্যারেঞ্জমেন্ট করছিল। তো ওটা তো আমি অনেকের হেল্প করছি আর কি। তো আর পার্সোনালি আমার এখানে হচ্ছে আমি মূলত ফ্ল্যাটের বিজনেস করি এখানে। তো আপনাকে তো প্রথমেই বললাম, যাদের মানে একদম ভাড়া ছাড়া, আমি নিজের থেকে পেড করছি ওনারকে। আমি নিজের কোনো বাসা নাই, আমি যেরকম ওনার থেকে নিয়ে তারপরে হচ্ছে আপনার ভাড়া নিয়ে আমি সাবলেট দিই, এরকম আর কি। তো আমার প্রায় 52 ফ্ল্যাট আছে এখানে। তো অনেকরে আমি ফ্রি ফ্রি রাখছি। এটা কিরকম বলা যায় যে 100 জন পার্সনকে আমি ফ্রি রাখছি, নিজে বহন করছি কষ্টটা করোনার টাইমে। তো কার আর জন্য? এটা কি খাবার প্রবাসী বাংলাদেশীদের জন্য? বিশেষ করে করেছি, শ্রমিক, এটা আমি বাংলাদেশী শ্রমিক পার্সোনালি। যারা ছিলেন তাদের জন্য ছিল এই সুবিধাটা? জি, এই সুযোগটা কাকে দিয়েছিলেন? বাংলাদেশী, প্রবাসী, বাঙালি শ্রমিক যারা আছেন আমাদের, যারা সংকটে পড়েছেন, কাজকর্ম হারিয়েছেন, এই সুযোগটা কি তাদের জন্যই ছিল? জি, 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 যাদেরকে এই সুযোগটা মূলত তারা পাইছিল যাদের কোনো জব ছিল না। আসলে করোনার সময় এমন হয়েছিল যে সবগুলি কোম্পানি বন্ধ ছিল। তখন জাস্ট হাতে গোনা 4-5টা কোম্পানি খোলা ছিল। তো শ্রমিক অনেক বেশি ছিল, ওয়ার্কার অনেক বেশি ছিল, বাট কাজের জায়গাটা কম ছিল। সমস্ত কারখানা বন্ধ হওয়ার কারণে সবার হচ্ছে আপনার আহ, মানে খাওয়ার অনেক সমস্যা হয়ে গেছে কিছু। তো তারা সুবিধা বঞ্চিত যারা, তারা পাইছে আর কি এই ধরনের হেল্পটা। তো আচ্ছা, আর করোনাকালীন সংকটে নরমালি অন্য উদ্যোক্তা যারা ছিলেন, অনেক উদ্যোক্তা কিন্তু রয়েছেন, ভালো অবস্থায় রয়েছেন, বিশেষ করে বাঙালি কমিউনিটির। তারা কি ভূমিকা নিয়েছেন? আমাদের বাংলাদেশী কমিউনিটি, বাঙালি কমিউনিটি প্রতিষ্ঠিত যারা আছেন কমিউনিটির মধ্যে, তারা কি ভূমিকা রেখেছেন করোনাকালে? আচ্ছা, এরকম আমি 2-3 জনকেই জানি, যেরকম মারুফ গোল্ডেন রোজ কোম্পানি, তারপর আরেকটা হচ্ছে আপনার ট্যুরস, রিজন ট্যুরস এন্ড ট্রাভেলস কোম্পানি, তারও করছে হেল্প। আমি ব্যক্তিগতভাবে করছি। তারপর আরেকটা জানি আমি, কোম্পানিটার নাম এক্সাক্টলি আমার মনে নাই, তারাও করছে। যারা হচ্ছে প্রতিষ্ঠিত আছে এখানে, তারা সবাই আহ, নিজের মতো করে করছে আর কি, যতটুকু পারছে আর কি এই টাইমে। আসলে সবার অবস্থাই খারাপ ছিল, আমাদের অবস্থা খারাপ ছিল, বাট আমরাও করার ট্রাই করছি যতটুকু পারি আর কি। করোনাকালীন সংকট অনেকটাই কেটে এসেছে। মোটামুটি অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছি আমরা। ওখানে কি অবস্থা এখন এই মুহূর্তে? আর উদ্যোক্তা যারা আছেন তারা কোন অবস্থায় আছেন এখন? ব্যবসা-বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এখন তো সবকিছু খুলে গেছে, এখন ভালো আছে। আর ওয়ার্কার যারা ছিল তারাও তো কাজকর্ম অনেক কিছু, আপনার এখন সবাই সেটেল, আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে সবাই, আমরাও ভালো আছি এখন। আর হচ্ছে করোনার সময় তো সব দিকেই প্রবলেম ছিল, এক তো টাকা পয়সা ছিল, অসুস্থতা, আমি নিজেও সিক হয়ে গেছিলাম। তো ওই সময়টা তো আমি হেল্প করার ট্রাই করছি, ফোনে যোগাযোগ করে।
তো আর এখনকার অবস্থা যেটা, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন তো উল্টা আপনার আরেকটা হয়ে গেছে যে অনেক ওয়ার্কার চলে গেছে, যেমন ইন্ডিয়ান ওয়ার্কার, আপনার পাকিস্তানি ওয়ার্কার, তারা অনেকেই তার নিজস্ব কান্ট্রিতে চলে গেছে। কারণ করোনার টাইমে অনেক প্রবলেমে পড়তে হয়েছে তাদের, মানে থাকা খাওয়ারও কষ্ট হয়ে গেছে যেটাকে বলা যায়। তো যার কারণে এখানে ওয়ার্কারই অনেক কমে গেছে এখন বর্তমান যে মার্কেটে, ওয়ার্কার সংকট অনেক বেশি। ধন্যবাদ তানজিমা তাবাসসুম। আমরা আসবো আপনার কাছে, আবারও সঙ্গে থাকবেন। আমরা এবার আসতে চাই জনাব ওমর ফারুক, এইচআর অ্যাডমিন, মারুফ গোল্ডেন রুলস। জনাব ওমর ফারুক, তানজিমা তাবাসসুম একটু আগেই বলছিলেন প্রবাসী শ্রমিক যারা আছে অনেক দেশের, তারা নিজ নিজ দেশে ফিরে গেছেন। এখন শ্রমিক সংকটে ভুগছে কিনা মালয়েশিয়া? এখন আমাদের বাংলাদেশি যারা আছেন অভিবাসী, তারা এই সুযোগটা নিতে পারছেন কিনা, কেমন দেখছেন? জি, আসলে সবগুলা কোম্পানি ওপেন হওয়াতে এখন প্রচুর শ্রমিক সংকটে আছে। সব কোম্পানি শ্রমিক চাইতেছে। তো সুখবর হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট সম্ভবত সবগুলা ইন্টারন্যাশনাল ফ্লাইট উন্মুক্ত করে দিচ্ছে। তো যাওয়া এবং আসা এখন শুধু যাচ্ছেই, নতুন করে আসাটা হয়তো ১ মাসের মধ্যে চালু হবে। তো যদি নতুন করে আসে তাইলে আস্তে, আস্তে সংকটটা কাটিয়ে উঠতে পারবে আরকি। আচ্ছা, আপনার কাছে আরেকটি বিষয় জানার আছে। আপনারা উদ্যোক্তা হয়ে কাজ করছেন, নিজেরা কাজকর্ম করছেন, বিভিন্নভাবে ব্যবসা-বাণিজ্য করছেন। ওখানকার প্রশাসন, সরকার কতটা উদ্যোক্তা বান্ধব? সরকার প্রশাসনের বা স্থানীয় প্রশাসনের কতটা সহযোগিতা আপনারা পাচ্ছেন? অ্যাকচুয়ালি করোনা সময়টাতে সফট ছিল। নেক্সট ডে কি হবে অতটুকু আমার অতটা নাই। কারণ হচ্ছে আ করোনাকালীন লকডাউন সময়টাতে সফট ছিল এই কারণে আ খুব স্ট্রিক্টলি কোনো কিছু করে নাই। বাট মালয়েশিয়ান আ প্রশাসনটা খুবই স্ট্রিক্ট থাকে কিছু, কিছু ব্যাপারে যাদের ওয়ার্ক পারমিট থাকে না, তাদের ব্যাপারে বিভিন্ন সময় রেড আ অপারেসি করে, তখন সমস্যা হয় আরকি। বাট করোনাকালীন সময়টাতে অনেকটা সফট ছিল। খুব একটা সমস্যা করে নাই প্রশাসন এবং কাজের ব্যাপারেও যে যেখানে করতে পারছে কোম্পানি ব্যতিরিক্ত অন্য কোম্পানিতে যদি করতে চাইছে করতে পারছে। সমস্যা করে নাই। বাট ইন ফিউচার এ কি হবে আল্লাহ জানে, বা এই দেশি গভর্নমেন্ট এখন পর্যন্ত সফট আছে। ধরপাকড় চলছে এমন তথ্য আমরা পাই, এমন সংবাদও দেখতে পাই বিভিন্ন সংবাদ মাধ্যমে। এখন কি অবস্থা? আমাদের প্রচুর অবৈধ অভিবাসী কিন্তু রয়েছেন মালয়েশিয়ায়। এই যে শ্রমিক সংকট, এই সুযোগটা তারা নিতে পারছেন কিনা? তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা এই মুহূর্তে? হ্যাঁ, এই শ্রমিক সংকটের এই সময়টাতে এখন রিক্যালিব্রেশন নামে একটা প্রোগ্রাম চালু করছে মালয়েশিয়ান গভর্নমেন্ট। কেউ চাইলে আ সে পারমিট করতে পারবে। এই সুযোগটা ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করেছে মালয়েশিয়ান গভর্নমেন্ট। সো যারা এখন পর্যন্ত অবৈধ আছে তারা বৈধ হওয়ার সুযোগটা যেকোনো সেক্টরে এখন উন্মুক্ত করে দিছে গভর্নমেন্ট। যাদের টোটালি ব্ল্যাক লিস্টে আছে তারা ছাড়া অন্যান্য সবাই চাইলে সে বৈধ হইতে পারবে। এখানে শর্ত দেওয়া হয়েছে ব্ল্যাক লিস্টে যারা, এই ব্ল্যাক লিস্টের শর্তটা কি? রিক্যালিব্রেশন নামের যেই প্রোগ্রামটা, ওটার মধ্যে গভর্নমেন্টের যে নিয়মগুলা ওটা ফলো করতে হবে, এটা আরকি। ধন্যবাদ জনাব ওমর ফারুক। আপনার কাছে আরেকটি প্রশ্ন। আমরা প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে অভিযোগ পাই, একটা পাসপোর্ট নবায়ন করার ক্ষেত্রে তাদের ভোগান্তির শিকার হতে হয়। আমাদের বাংলাদেশি কনস্যুলেট আসলে কি ভূমিকা নিচ্ছে? এখন এই মুহূর্তে কি অবস্থা? পাসপোর্ট রিনিউ করতে পারছেন কিনা তারা? এ বিষয়ে কতটা জানেন? একটু যদি জানাতেন আমাদের। জি, অ্যাকচুয়ালি লকডাউন সময়টাতে আপনার অনলাইন ভিত্তিক আবেদন করার সুযোগ ছিল পাসপোর্টের জন্য। অর্থাৎ এদেশে পোস্ট লাজু নামে পোস্ট অফিসের সার্ভিসটা চালু ছিল এভেইলেবল। যাদের পাসপোর্ট নবায়নের চেষ্টা করছে তারা পোস্ট লাজুর মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে আ যথানিয়মে ৪৫ দিন বা ৬০ দিনের মধ্যে আ পোস্ট লাজুর মাধ্যমেই ওরা পাঠায় দিত। তো এটা খুব সুন্দর একটা সিস্টেম ছিল। যারা একটু এডুকেটেড, একটু শিক্ষিত বা আ আ সহজ কথা হচ্ছে চোখ কান খোলা যাদের, তারা পারছে আরকি এভেইলেবল। বাট যারা আ ডিপে ছিল তারা হয়তো অতটা সার্ভিস পায় নাই। অফিস যেহেতু বন্ধ ছিল, আ সেক্ষেত্রে ওই সরাসরি গিয়ে কোনো সার্ভিস পায় নাই আরকি। বাট অনলাইন সার্ভিসটা চালু ছিল। এটা বাংলাদেশ হাই কমিশনের একটা ভালো সার্ভিস ছিল লকডাউন সময়ে। জনাব ওমর ফারুক, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। করোনাকালীন একটা দুর্যোগ মুহূর্ত আমরা কাটিয়েছি। কিন্তু আমাদের শ্রমিক যারা আছেন, প্রবাসী বাংলাদেশী যারা আছেন, অভিবাসী,
তারা কাজকর্ম হারিয়েছেন, তাদের জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটি কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা, তাদের পাশে দাঁড়িয়েছিল কিনা? অনেকে ব্যক্তিগতভাবে কিন্তু দাঁড়িয়েছেন, সংগঠন আছে কিন্তু আমাদের অভিবাসীদের অনেক, এই সংগঠনগুলো আসলে কি ভূমিকা রেখেছিল? আমি যেটা বলতে চাচ্ছি, ব্যক্তিগতভাবেই যে যার অবস্থান থেকে দাঁড়িয়েছে, বাট কমিউনিটি ভিত্তিক ওভাবে জড়ো হওয়ার সুযোগ ছিল না। এখন হয়তো আস্তে আস্তে হবে, বাট লকডাউন সময়টাতে ছিল না। যে যার অবস্থান থেকে যতটুকু পারছে সহযোগিতা করছে প্রবাসীদের। আচ্ছা, করোনার সংক্রমণ মোকাবেলায় সারা বিশ্বে কিন্তু টিকাদান কর্মসূচির উপর জোর দেওয়া হচ্ছে। আমাদের অভিবাসী যারা আছেন তারা টিকা পেয়েছেন কিনা, বা পেলে কত শতাংশ মানুষ টিকা পেয়েছেন, বিশেষ করে অভিবাসীদের মধ্যে? আহ মালয়েশিয়াতে আপনার লোকাল এবং ফরেনার সব মিলাই ওরা বাধ্যতামূলক এখন যেটা করছে, দুইটা টিকা যাদের নাই তাদেরকে কাজে নিচ্ছে না। এটা আপনি পয়েন্টটা নোট করতে পারেন। যাদের দুইটা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে শুধু তারা কাজ করতে পারতেছে। সো নতুন করে কোথাও কাজে যাইতে গেলে বা রিক্যালিব্রেশন প্রোগ্রামে সে যদি বৈধ হইতে যায়, বাধ্যতামূলক তার দুইটা ভ্যাকসিন দেওয়া থাকতে হবে। এবং এখন পর্যন্ত 90% উপরে হয়ে গেছে এই দেশে ভ্যাকসিন কমপ্লিট, লোকাল এবং ফরেনার যারা আছে আর কি। তো অবৈধদেরকেও এই সুযোগটা দেওয়া হয়েছিল। এটা সবচেয়ে সুন্দর একটা ইয়ে করছে, শুধু কোন রকম একটা পাসপোর্টের কপি যদি দেখাইতে পারতো, সবাই এই সুযোগটা পাইছে ভ্যাকসিনটা, এবং ফ্রিতে এই গভর্নমেন্ট এই সুযোগটা দিয়েছিল। এটা নিঃসন্দেহে একটি আনন্দের খবর। জনাব ওমর ফারুক, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। নতুন করে যারা উদ্যোক্তা হতে চায় মালয়েশিয়ায়, তাদের জন্য তারা কিভাবে শুরু করবে শুরুতে? এ বিষয়ে যদি একটুখানি জানাতেন আমাদের। আহ এই বিষয়টা আসলে আমার খুব একটা আইডিয়া নাই। নতুন করে হতে গেলে যে এই বিষয়টা আমার আইডিয়া নাই, যারা হচ্ছে আর কি ছোটখাটো। আহ ধন্যবাদ ওমর ফারুক। আপনার কাছে জানতে চাইবো এবার আপনার জীবনের গল্প জানতে চাই। আমরা যেটা জেনেছি আপনি 5 বছর ধরে পরিবার পরিজন ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছেন। কবে গেলেন মালয়েশিয়ায়? আমি মালয়েশিয়া এসেছি আপনার 2016 সালের নভেম্বর। তো 2016 সালে এর মধ্যে দেশে আসা হয়েছে কি আর? না, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি আমার কোম্পানি থেকে ছুটি নিয়েছিলাম আপনার 2020 সালের মার্চের 25 তারিখে যাব, এই মর্মে আমার 3 মাসের জন্য ছুটি দিয়েছিল। বাট ওই 2020 সালের মার্চের 18 তারিখ থেকে লকডাউন শুরু হয়ে গেছে। তো আমার আর যাওয়া হয় নাই, এভাবেই আছি আর কি। বাট আনফরচুনেটলি আমি একটা জীবনের গল্প আপনি বলছেন শেয়ার করার জন্য, এটা আসলে বাংলাদেশের অনেক লোকের জানা দরকার, এই কারণে আমি বলি। আমি তখন আমার কোম্পানির ভিসা যেই স্টেটে লাগানো আছে, অর্থাৎ আমি কুয়ালালামপুর স্টেটে আমার ভিসাটা লাগানো আছে, বাট আমি কাজের ক্ষেত্রে ছিলাম হচ্ছে মালাক্কা স্টেটে। তো লকডাউন মাঝখানে শিথিল করা হয়েছিল, ওই সময়টাতে আমি কাজ করতে গেছি মালাক্কা স্টেটে। ওখানে যাওয়ার পরে আপনার বেশ কিছুদিন কাজ করতেছি, একটা পর্যায়ে একদিন রাত্রে ইমিগ্রেশন রেড দিয়েছিল। তো আমার পাশে একটা রুমে পাকিস্তান এক আহ, লোক ছিল, যার হচ্ছে ভিসা এবং পারমিট ছিল না। তো ইমিগ্রেশন যেহেতু রেড দিয়েছিল, ইমিগ্রেশন তাকে ধরছে। ধরার পরে আহ, তাকে জিজ্ঞেস করছিল যে তোমার কোনো ফ্রেন্ড বন্ধু আছে কিনা। সে আমাকে দেখাইলো যে আমরা বন্ধু বান্ধব এখানেই থাকি। তো যেহেতু আমার পাশাপাশি রুম, পরে আমাকে ডাকলো, আমাকেও নিয়ে গেল। এটা খুবই দুঃখের একটা ইয়ে। আমাকেও নিয়ে গেল পরে। আহ, আমাকে নিয়ে গেছে এই কারণে, আমার পাসপোর্ট ভিসা সবকিছু ছিল, বাট আমাকে বলতেছে যে তুমি তোমার অনুমোদন আছে আহ, কুয়ালালামপুর স্টেটের জন্য, বাট তুমি কাজ করতেছো আহ, মালাক্কা স্টেটে। সো এটা আমরা তোমার কোম্পানি থেকে প্রুফটা চাইবো। তো কোম্পানি আসলে একটা স্টেট থেকে আরেকটা স্টেট অনেক দূর, তো যাইতে তো সময় লাগে। বাট আমাকে যেটা করছে আপনার ওখান থেকে ওরা প্রথমে একদিনের জন্য নিয়ে গেল, নেওয়ার পরে করোনা টেস্ট করছে ইমিগ্রেশন। করার পরে ওরা বললো যে তোমার কোম্পানি যখন আসবে তখন আমরা তোমার সাথে কথা বলে কি করা যায় দেখি। বাট যেটা হয়েছে, কোম্পানি যাইতে একটু লেট হয়েছে, পরে আমাকে আহ আপনার ওরা জেলে রাখছে জাস্ট দেখার জন্য। তো ওখানে আমি যেটা দেখলাম, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ জেলখানা যদি বলে, এটা হচ্ছে মালয়েশিয়ার জেলখানা। এটা হচ্ছে মানে এত বিশ্রী অবস্থা ওখানকার।
কতদিন থাকতে হয়েছে আপনাকে জেলে? আমি 8 দিন ছিলাম। আমার কোম্পানি আমার নিয়ে আসছে। পরে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সবাই আমার কাছে সরি বলছে। ওরা ওরা ব্যক্তিগতভাবে বলছে যে আসলে ওটা তাদের একটা ভুল ছিল। আমার সবকিছু আছে, তারপরে ওরা আমারে ধরছে। ধরে নিয়ে গেছে তারা জাস্ট চেক করার জন্য কেন একটা স্টেটের ভিসার অনুমোদন আছে বাট অন্য স্টেটে কেন গেছে। তো কোম্পানি যাইতে একটু লেট হইছে বিধায় ওরা আমারে 8 দিন ওদের ইয়েতে রাখছে। তো যে সেলটাতে রাখছে ওটা খুবই খারাপ অবস্থা। তো তখন আমি বাংলাদেশ হাই কমিশন থেকে আসলে অন্যান্য দেশের হাই কমিশনের লোকরা সপ্তাহে 1 দিন করে যায়। আমি যে কয়দিন ছিলাম আরকি। বিশেষ করে ইন্ডিয়া খুব ভালো একটা সার্ভিস দেয় আমি দেখলাম। ওরা আসে, আপনার হাই কমিশনের লোকজন ওখানে তাদের লোকজন কয়জন আছে, কবে যাওয়ার সুযোগ কি, হ্যাঁ? লকডাউনের কারণে বিমান ফ্লাইট বন্ধ থাকার কারণে আপনার ওখানে আমি যেটাতে ছিলাম আরকি ব্লকটাতে হাজার, হাজার মানুষ আটকাই আছে ওখানে। এদের হচ্ছে যে যারা অবৈধ ছিল ধরছে, এদের সাজা শেষ হয়ে গেছে। বাট যাইতে পারতেছে না, বিমান চালু হয় নাই এই বিধায়। তো এরকম তখন আসলে বাংলাদেশ হাই কমিশন থেকে ওই সার্ভিসটা আসলে পায় নাই। আমি যেটা দেখলাম আরকি। বাট অন্যান্য দেশ থেকে খুব ভালো একটা অভিবাসীরা কোনো অভিযোগ দিয়েছে কিনা বাংলাদেশ হাই কমিশনে? তাদের এটা সংকটের কথা জানানো হয়েছিল কিনা আসলে? ভিতর থেকে তো কেউ ওভাবে দিতেও পারে না। যোগাযোগ করার সুযোগ থাকে না। বাইরে থেকে কোম্পানিরা যায় যদি যোগাযোগ করে তাইলে করার সুযোগ হয় আরকি। বাট এটা ইন্টারনাল, এই কথাগুলা আসলে বলাও হয় না। কোথায় বলবে কে? আমি সাফার করছি বিধায় হয়তো আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম আরকি। অনেকে চেপে রাখেন কিন্তু বলতে পারেন না, বলার সুযোগও পান না কেউ। সেটাই, সেটাই। জি। ধন্যবাদ জনাব ওমর ফারুক। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। দেশে আসার কোনো পরিকল্পনা আছে কি? লম্বা সময় ধরে আছেন মালয়েশিয়ায়। পরিবারের কথা মনে পড়ে? অবশ্যই, অবশ্যই। অনেক মিস করি। আমার আ আ পারিবারিক জীবন, আমি বিবাহিত। আমার এক ছেলে এবং এক মেয়ে আছে। তো অবশ্যই তাদের অনেক মিস করি। তো পরিকল্পনা হচ্ছে আগামী অ্যা মে অথবা জুন মাসে আসবো। ইনশাআল্লাহ, আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে আরকি। ধন্যবাদ জনাব ওমর ফারুক। কতদিনের জন্য আসতে পারেন? কতদিনের ছুটি পাবেন সাধারণত কোম্পানির কাছ থেকে? কতদিনের ছুটি ইস্যু করা হয়? আ এক্ষেত্রে নরমালি ২ মাসের কথা বলা হয়। বাট চাইলে বেশিও থাকা যায় কোম্পানির সাথে ওভাবে ভালো রিলেশন থাকলে। সম্পর্কের ভিত্তিতে আসলে জনাব ওমর ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দর্শক তানজিমা তাবাসসুম, একজন উদ্যোক্তা। আমরা ধন্যবাদ জানাই আমাদের অতিথিদের, একই সঙ্গে ধন্যবাদ দর্শক আপনাদেরও। আমরা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় শেষ করছি আজকের প্রবাসের কথা অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে।